হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকের ডিপ অ্যানালাইসিসে আমরা ডিসকাস করব ইন্ডিয়াস নেইবারহুড পলিসি। ইন্ডিয়াস নেইবারহুড পলিসি নিয়ে কিন্তু আজকে দ্য হিন্দু নিউজ পেপারে একটা খুব বড় আর্টিকেল এসছে। তোমরা এখানে সবাই দেখতে পাবে, নেইবারহুড ডিপ্লোমেসি অ্যান্ড ওয়েস্ট এশিয়া চ্যালেঞ্জ। তো হঠাৎ কেন নেইবারহুড পলিসি নিয়েই আমরা জিএস এর একটা টপিক করছি? কারণ এই যে রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট, যেমন শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ইউথ লেড প্রোটেস্টের দ্বারা সরকার চেঞ্জ এবং ওয়েস্ট এশিয়ার যে এখন সংকট দেখা দিচ্ছে, ইউএসএ ইসরায়েল ওয়ার, তার ফলে যে বিভিন্ন সংকটের সম্মুখীন হয়েছে সাউথ এশিয়া, আমাদের ইন্ডিয়ার নেইবারহুড, সেটা নিয়ে কিন্তু ইউপিসির দিক থেকে কিন্তু এই টপিকটা খুবই প্রমিনেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সেজন্য আজকে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে ইউপিসি মেইনসের দিক থেকে কিন্তু টোটাল জিনিসটা কভার করব। তো আগে আমরা দেখি যে নেইবারহুড ফার্স্ট পলিসির কি কি কনসেপ্ট আছে এবং তার ফিলোসফি কি। আমরা যদি দেখি যে কি প্রিন্সিপালের উপরে আমরা এই নেইবারহুড ফার্স্ট পলিসি চালাচ্ছি, তো এই যে প্রিন্সিপাল দেখবো যে 5S কি আছে: সম্মান, সংবাদ, শান্তি, সমৃদ্ধি অ্যান্ড সংস্কৃতি। এই 5টা এস নিয়ে কিন্তু আমাদের যে কনসেপ্টটা, যে আমাদের প্রিন্সিপালসটা তৈরি, আদর্শ যেটাকে বলা হয়, কি কি আছে আরেকবার যদি একটু দিই। এটা কিন্তু যদি আমরা মেন্সের অ্যান্সারে লিখি না, এই 5S জাস্ট কিছু না, 5S এইভাবে লিখবো, 5S বক্স করে দিলাম, আর এইভাবে 5টা যদি লিখতে পারি তাহলে কিন্তু খুবই মার্কস এনহান্স করবে। কি কি আছে: সম্মান, রেসপেক্ট; সংবাদ, ডায়লগ; শান্তি, পিস; অ্যান্ড সমৃদ্ধি, প্রসপারিটি; আর সংস্কৃতি মানে কালচার। এই 5টা প্রিন্সিপালের উপরে আমরা কিন্তু নেইবারহুড পলিসি কন্টিনিউ করছি। অ্যাপ্রোচ, আমাদের কি অ্যাপ্রোচ রয়েছে? দেখো, প্রথমের দিকে আমাদের বিগ ব্রাদার অ্যাপ্রোচ ছিল, কিন্তু বিগ ব্রাদার অ্যাপ্রোচের প্রবলেমটা হচ্ছে আমাদের যে পাশের নেশনগুলো কিন্তু তুলনামূলকভাবে ইন্ডিয়ার থেকে খুবই ছোট, আমাদের এক একটা স্টেটেরও থেকে হয়তো ছোট হবে, জনসংখ্যা বলো আয়তনে বল। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি থেকে যায় যে ভারত হয়তো আমাদের উপরে প্রেশারাইজ করছে, আমাদের উপর দাদাগিরি করছে। আমরা সবাই জানি যে সব দেশেই একটা সভারেন, তাদের নিজস্ব তাদের ক্ষমতা রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যদি আমাদের বিগ ব্রাদার অ্যাটিটিউড থাকে যে আমরা তোমাদের দাদা, সেক্ষেত্রে কিন্তু সেই সব নেশনদের ইনসিকিউরিটি ক্রিয়েট হয়। তো সেই আমাদের বিগ ব্রাদার কনসেপ্ট থেকে আমরা গুজরাল ডক্ট্রিনে আমরা দেখব যে আমরা নন রেসিপ্রোকাল, তার মানে কি আমরা তাদেরকে বেশি ছাড় দেবো, সমানে সমানে না। রেসিপ্রোকাল মানে আমরা যদি তোমাদেরকে 5% ট্যাক্স নিই, তোমরা আমাদের 5% ট্যাক্স নেবে, বাট এরকম না, তোমরা আমাদের থেকে 10% ট্যাক্স নিতে পারো, আমরা তোমাকে দিয়ে ছাড় দেবো, কারণ তোমরা ছোট নেশন। বোঝা গেল? তো নন রেসিপ্রোকাল যে অ্যাটিটিউড সেটা তৈরি হলো। দেন কি হবে? কনসালটেটিভ। কোনো যদি স্টেপ আমরা নিই আমাদের বর্ডার রিলেটেড, বা আমাদের এমন কোনো স্টেপ নিচ্ছি যেটা আমাদের প্রতিবেশীদের উপর ইম্প্যাক্ট করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কনসাল্ট করব। যেমন কি তিস্তা রিভার, রিভার রিলেটেড, ড্যাম রিলেটেড কিছু করলাম, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আউটকাম ওরিয়েন্টেড, এমন আমরা প্রজেক্ট তুললাম একসাথে মিলে যেটা হবে কি পুরো রিজিয়নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো যেমন আমরা সার্কের স্যাটেলাইট তৈরি করেছি, সেটাও কিন্তু একটা আউটকাম ওরিয়েন্টেড, কনসালটেটিভ এবং পার্টনারশিপ ওরিয়েন্টেড একটা প্রজেক্ট, এবং সেখানে সবারই কম বেশি কন্ট্রিবিউশন রয়েছে। তো এটা পার্টনারশিপটা গ্রো করে। আচ্ছা, এরপরে কি কি ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রয়েছে? কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, যেমন আমরা দল তৈরি করি না, যেমন পাড়া প্রতিবেশীতে আমাদের সংঘবদ্ধ থাকি, কোনো ক্লাবের মধ্যে থাকি, কোনো দেখা গেল ডান্স ক্লাব, কোনো যোগা ক্লাব বা একটা সোশ্যাল ক্লাব আমরা তৈরি করি, সেরকমই নেশন এর সাথে কিন্তু ক্লাব তৈরি করে। যেমন বিবিআইএল কি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, যে একটা, এটা কিন্তু ট্রান্সপোর্ট ফেসিলিটি টাইপের, যেখানটায় এই নেশনগুলো নিজেদের মধ্যে অবাধে যান চলাচল করতে পারে, প্রাইভেট কার্স। বিমস্টেক, এই কিছু গ্রুপিং কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার দেখে নিই স্কোপ অফ নেইবারহুড, মানে আমাদের নেইবারহুডটা কারা কারা আছে এটা তো জানতে হবে, তারপরে তো আমরা বুঝবো যে নেইবারহুড পলিসি কি বানাবো। তাহলে দেখে নিই কারা কারা আছে। আমরা ডিরেক্ট চলে যাই লেখাপড়ার থেকে, আমরা ডিরেক্ট ফটোতে চলে গেলে মনে হয় বেশি ভালোভাবে বুঝতে পারবো। আমি একটুখানি জুম করে দিই, তাহলে আরো ভালোভাবে দেখা যাবে। দেখো যে আমাদের আশেপাশে কি আছে। এটা হচ্ছে ইন্ডিয়া। এবার দেখে নিই ল্যান্ড বর্ডারে কে আছে। আমরা জানি পাকিস্তান আছে ল্যান্ড বর্ডারে, আফগানিস্তান আছে ল্যান্ড বর্ডারে। আফগানিস্তান আছে, হ্যাঁ, এটাকে মানতে হবে, কজ আমাদের এই যে এখানটায় যে জম্মু কাশ্মীর, এর সাথে কিন্তু পাকিস্তানের আফগানিস্তানের বর্ডার রয়েছে। তো পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, এখানে নেপাল আছে, এখানে ভুটান, বাংলাদেশ, মিয়ানমার। এটা হচ্ছে সরাসরি ল্যান্ড বর্ডার। দেন এখানে চায়না। আচ্ছা, তার সাথে সাথে একটু ল্যান্ড বর্ডার ছাড়া কারা কারা রয়েছে যারা ওয়াটার বডির সাথে শেয়ার করছে? যেমন মলডিভস আছে, শ্রীলঙ্কা আছে। বোঝা গেল? এরপরে আসছি একটু এক্সটেন্ডেড পার্ট। এইবার তো শুধু
যারা পাশে থাকে তারাও না, তারা পাশের বাড়ি থাকে তারাও আমাদের নেইবার, তো ওটাকে কি বলে এক্সটেন্ডেড নেইবার। সেটা কি আর রয়েছে, দেখো এখানে থাইল্যান্ড পাশের বাড়ির নেইবার, বোঝা গেল। এই যে মিয়ানমার, এটা থাইল্যান্ড। দেখো ভিয়েতনাম, কম্বোডিয়া, হ্যাঁ এখানে তো সিঙ্গাপুর, এটা এই যে এখানে সিঙ্গাপুর, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এইদিকে গেলে ওমান, ইউই, সৌদি আরব, ইরান, এরা কিন্তু হচ্ছে কি এক্সটেন্ডেড নেইবার। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, এটা কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। ভারত মহাসাগর অনেক দ্বীপ আছে যেগুলো হয়তো ভারত থেকে একটু দূরে, কিন্তু তারা কিন্তু ভারতের ইনফ্লুয়েন্সে থাকে এবং তাদের হয়তো জনসংখ্যার বেশিরভাগই ভারতীয়, বংশোদ্ভূত যেটাকে বলা হয়। তো সেরকম অনেক নেশন আছে, যেমন দেখো মরিশাস আছে, যেটা ইন্ডিয়ান ওশিয়ানের আইল্যান্ড। সেশেলস আছে, কমোরোস আছে, মাদাগাস্কার আছে, এগুলো কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানের আইল্যান্ড, এরাও কিন্তু আমাদের নেইবারই, বোঝা গেল। সেম আরেকটা কিছু কান্ট্রি আছে যারা আরেকটু এক্সটেন্ডেড, এই ইন্ডিয়ান ওশিয়ানেরই যারা বর্ডার স্টেট শেয়ার করছে, যারা উপকূলে রয়েছে, ইন্ডিয়ান ওশিয়ানের পাড়ে রয়েছে, তাদেরকে কি বলে ইংলিশে লিটোরাল স্টেট। দেখো কে কে আছে, সাউথ আফ্রিকা আছে, দেখো কেনিয়া আছে, তানজানিয়া, সোমালিয়া, এরা কিন্তু লিটোরাল স্টেট, এরাও কিন্তু আমাদের নেইবার। এবার আমরা একবার বুঝে গেলাম, ফটো দেখে কিন্তু পিকচারটা দেখে আমাদের এই টোটাল পিকচার ক্লিয়ার হয়ে গেল। এবার দেখি কি কি লেখা রয়েছে। দেখো যে ওয়েস্ট এশিয়া, মিডল ইস্ট পড়েছি, 1 মিনিট, আরেকটা উপরে ল্যান্ড বর্ডার, ল্যান্ডে পড়েছি, মেরিটাইম লেবার, শ্রীলঙ্কা, মালদ্বীপস দেখে নিয়েছি। আচ্ছা, তারপরে রয়েছে কি আর একটু এক্সটেন্ডেড লেবারে যদি যাই নেইবারে, তাহলে কে কে আছে, দেখো থাইল্যান্ড, ভিয়েতনাম, মাউস, সিঙ্গাপুর করে নিয়েছি। আচ্ছা, এটা সেন্ট্রাল এশিয়া যেটা বলছে, সেন্ট্রাল এশিয়া, এই দিকটাতে সেন্ট্রাল এশিয়া রয়েছে, এই দিকটাতে, বোঝা গেল। এরাও নেইবার, বাট ওটাকে এই পিকচারে মেনশন নেই। সেন্ট্রাল এশিয়া যেমন কাজাকিস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এখান থেকে কি কি আসে আমাদের দেখতে হবে। এখান থেকে কিন্তু ইউরেনিয়াম আসে, ন্যাচারাল গ্যাসও কিন্তু এরা খুবই এক্সপোর্ট করে, বাট আমরা ইউরেনিয়াম নেই। দেন ওয়েস্ট এশিয়া আছে, যেটা আমি বললাম ওয়েস্ট এশিয়া মানে হচ্ছে এটা। এর আগে অনেক ভিডিওতে কিন্তু বলেছি যে ওয়েস্ট এশিয়া কোনটা, আর ভুল হওয়া উচিত নয়, যে আরব যে কন্টিনেন্টটা, ওটাই কিন্তু ওয়েস্ট এশিয়ার মধ্যে পারে, যে ইরান, সৌদি আরব। তারপরে একটা ইন্টারেস্টিং কি ছিল, যে আইল্যান্ড নেশন, ইন্ডিয়ান ওশানের আইল্যান্ড নেশন কি কি আছে, দেখো মরিশাস, সেশালস, কমোরোস, মাদাগাস্কার পড়েছি কিন্তু। লিটরাল স্টেট কি কি আছে, লিটরাল স্টেট আরেকবার দেখিয়ে দিই, যেই সমুদ্রের ধারে যেই কান্ট্রিগুলো রয়েছে, দেখো এগুলো হচ্ছে লিটরাল স্টেট। কে কে আছে দেখে নিই, দেখো মোজাম্বিক, তানজানিয়া, কেনিয়া, সাউথ আফ্রিকা, বোঝা গেল। তাহলে কারা কারা নেইবার ক্লিয়ার হলো। এইবার কোন কোন প্রিন্সিপালে নেইবারের সাথে ডিল করা যায় সেটা বোঝা গেল। এইবার দেখি যে কি অবজেক্টিভস, আমরা নেইবারের সাথে যে পলিসি, আলাদা করে পলিসি রাখার কি আছে, কিছু তো অবজেক্টিভস আছে। কি আছে অবজেক্টিভস, দেখো আমরা প্রতিবেশীর সাথে কেন সম্পর্ক ভালো রাখি, কারণ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, যাতে আমাদের মধ্যে স্টেবিলিটি থাকে। যদি আমার পাশের বাড়ির সাথে ঝামেলা হয়, তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না, তাই তো। তো সেহেতু স্টেবিলিটিটা মেইন। তো ওই জন্য ফার্স্ট পয়েন্ট দেখো, রিজিওনাল স্টেবিলিটি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আচ্ছা, আমার প্রতিবেশীর সাথে যদি আমার শত্রু বন্ধুত্ব করে নেয়, এবং তার ফলে কিন্তু আমার ক্ষতি হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তো সেই জন্য কি করতে হবে, যে স্ট্র্যাটেজিক অটোনমি, আমরা এমন ভালো সম্পর্ক রাখবো আমার প্রতিবেশীর সাথে, যাতে আমার শত্রু তাদেরকে ইনফ্লুয়েন্স না করে আমাকে ক্ষতি করতে না পারে, বোঝা গেল। সেকেন্ড কি আছে, যে আমরা যদি ফার্স্ট ব্যবসা করি, আমরা যদি কোনো ব্যবসা করি, ফার্স্ট খরিদ্দার কিন্তু আমাদের প্রতিবেশীরাই হয়। তো কি হচ্ছে কি, ইকোনমিক ইন্টিগ্রেশনের জন্য, ইকোনমিক প্রসপারিটি, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই নেইবারহুড পলিসি দরকার। দেন নেট সিকিউরিটি প্রোভাইডার, আমাদের বাড়িতে হঠাৎ যদি পাশের বাড়িতে আগুন লাগে, তাহলে কে আসে, ফার্স্ট রেসপন্ডার কে, প্রতিবেশী। কোনো ডিজাস্টার হলে ফার্স্ট রেসপন্ডার কে, প্রতিবেশী। কোনো হামলা হলো, ফার্স্ট রেসপন্ডার কে, প্রতিবেশী। চোর ডাকাত আসলে ফার্স্ট কে, কাকে ডাকা হয়, প্রতিবেশীকে। সেটা হচ্ছে নেট সিকিউরিটি প্রোভাইডার। আমরা অ্যাজ এ নেট সিকিউরিটি প্রোভাইডার আমাদের আর প্রতিবেশী দেশের কাছে, বোঝা গেল। যে মরিশাস এসে মালদ্বীপ, আমরা বহুত সময়তে, ডিজাস্টারের সময়তে কিন্তু আমরা পৌঁছে গেছি, বোঝা গেল। মিয়ানমারে ভূমিকম্প হলো, আমরা পৌঁছে গেছিলাম। সিভিলাইজেশনাল সফট পাওয়ার, যেহেতু এটা একটাই সিভিলাইজেশনের অন্তর্গত, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেখানটা পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, একটাই আমাদের সিভিলাইজেশন থেকেই আমরা গ্রো করেছি, সেহেতু একটা কিন্তু সফট পাওয়ার থেকেই যায়। মানে আমাদের রিচুয়ালস, আমাদের আচার বিহেভিয়ার টোটালি কিন্তু সেম, নেপাল, ভুটান, বাংলাদেশ, বুঝলেন? এইবার দেখেন যে কি কি পিলার্স রয়েছে, মানে আমরা নেইবারহুড পলিসি বানিয়েছি, এবার কাজ কি কি হয়েছে, কোন কোন কাজ করেছি সেটা দেখে নেওয়া যায়। পিলার্স মানে হচ্ছে এটাই। দেখো কানেক্টিভিটিতে আমরা কি করেছি আগে একটু দেখি। দেখো কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট,
মাল্টি মোডাল প্রজেক্ট হচ্ছে যেখানটায় অনেকগুলো মোড অফ ট্রান্সপোর্ট থাকবে। মাল্টি মোডাল, মাল্টি মানে অনেকগুলো, মোড মানে হচ্ছে অনেক ধরনের। যেমন কি ওখানে জলপথ থাকবে, স্থলপথ থাকবে, বোঝা গেল? মাল্টি মোডাল। তো বলছি যে কলকাতা থেকে, এটা কলকাতা, কলকাতা থেকে যদি মিজোরামে যদি মাল কোনো পত্র পাঠাতে হতো, তাহলে এই ঘুরে ঘুরে যেতে হবে, অনেক টাইম লাগবে, সেই অসময়ে ঘুরে যেতে হবে। কিন্তু যদি বলি এখান থেকে আমি জাহাজে করে এই পাকিস্তানে মায়ানমারে যদি কোনো জিনিস পাঠিয়ে দিলাম, এইবার এইখান থেকে কি হচ্ছে, এখানে একটা জলপথ আছে এইটুকানি, এইটুকানি মাল পৌঁছে গেল কালাদান এখানে। এইখান থেকে কি হবে কি, রোড বাই রোডে কিন্তু মিজোরামে চলে যাবে। তাহলে কি হবে, কত তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে। তো ওইটাই বলতে চাইছে যে কালাদান মাল্টিমাল্টার প্রজেক্টের থ্রুতে আমরা নিজেদের মধ্যেও ইন্টিগ্রেশন করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আগরতলা আখুরা রেল করিডোর, যে বাংলাদেশের সাথে এখানে ত্রিপুরার সাথে আখুরতলা হচ্ছে বাংলাদেশের রেল করিডোর। দেন ডিজিটাল ইন্ডিয়া, যেমন আমাদের ইউপিআই আছে, সেই জিনিসগুলোকে কী করছি, রূপে আছে, সেগুলোকে আমরা তাদেরকে ফেসিলিটিগুলো দিচ্ছি। তার ফলে তাদেরও যেমন ডিজিটাল ডেভেলপমেন্ট হচ্ছে, দেন আমাদেরও প্রোডাক্টগুলোর কিন্তু একটা ওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে। আর কি, কি আছে দেখো, আর কি, কি পিলার, ইকোনমিক পিলার, ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেলে ইকোনমিক পিলারে কি, কি রয়েছে দেখো, গুজরাল ডক্ট্রিনে রয়েছে কি নন রেসিপ্রোকাল। আমি বলেছি ওরা হয়তো আমাদের প্রোডাক্টের 10% করা ট্যাক্স দিয়েছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে ছাড়ে দিই, খুবই মিনিমাম। বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে আমাদের দেশে যখন আসে কোনো ট্যাক্সই প্রায় লাগে না, ঠিক আছে? প্রসপারিটি ঘটে, এবং একটা তো সফট পাওয়ার ক্রিয়েট করবে না, যে ভারতের যে গুরুত্বটা, ইম্পর্টেন্সটা যাতে ক্রিয়েট হয়, অন্য দেশ যাতে সেটা না নিতে পারে। বোঝা গেল? এনার্জি গ্রিড আমরা জানি, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশের মধ্যে এনার্জি গ্রিড রয়েছে। নেপাল বাংলাদেশকে এনার্জি পাঠায় ইন্ডিয়ার মধ্যে থেকে, আবার ইন্ডিয়ার এনার্জি কিন্তু বাংলাদেশেও যায়। তো এই যে এনার্জি গ্রিডস রয়েছে, কানেক্ট। আর কি আছে দেখো, স্ট্র্যাটেজিক মেরিটাইম সিকিউরিটি, সাগর ইনিশিয়েটিভের থ্রুতে এই যে মেরিটাইম, ইন্ডিয়ান ওশিয়ানে কিন্তু ইন্ডিয়া নেট সিকিউরিটি প্রোভাইডার, তার মানে যে ইন্ডিয়া হচ্ছে সিকিউরিটি গ্যারান্টার। অনেক আমরা জানি যে ওশিয়ানে অনেক পাইরেটস থাকে, জলদস্যু থাকে। তো এর ফলে কি হয় কি, ছোট ছোট দেশগুলো তাদের যখন কন্টেনার আছে, জাহাজ আসছে, সেগুলো সিকিউরিটি কে দেয়? ইন্ডিয়া দেয়। আর এই সাগর ইনিশিয়েটিভের আন্ডারে কিন্তু এই কাজটা কিন্তু আরো মানে বেশিভাবে এটা হয়, মানে প্রোটেকশনটা আরো বেশি হয়। দেন স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং কি, যে মালদ্বীপস আর শ্রীলঙ্কাতে আমরা জানি যে চায়না বিআরআই প্রজেক্টের মাধ্যমে কিন্তু খুবই ইনভেস্টমেন্ট করেছে, এবং এই জায়গাটা ব্যালেন্স করার জন্য যে হাম্বানটোটা পোর্টে কিন্তু যেই তারা ইনভেস্টমেন্ট করেছিল, সেখানটায় কিন্তু ভারত কাউন্টার করে কিন্তু ভারত জাপান ইনভেস্টমেন্ট করেছে। সেম অ্যাজ মালদ্বীপসেও কিন্তু ভারত অনেক ইনভেস্টমেন্ট করেছে, কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট করেছে, কারেন্সি সোয়াপ যেটা এগ্রিমেন্টস করে কিন্তু একটা ব্যালেন্সিং ক্রিয়েট তৈরি করে রেখেছে। হিউম্যানিটেরিয়ান কি, আমরা জানি যে কোনো হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার, সেটা 2015-এ নেপালের আর্থকোয়েক হোক, আর শ্রীলঙ্কার রিসেন্টলি যে ইকোনমিক ক্রাইসিস, সব ক্ষেত্রে কিন্তু ভারত ভূমিকা পালন করেছে। এবং নেপালের শ্রীলঙ্কা পার্লামেন্টে দাঁড়িয়ে শ্রীলঙ্কার যে এমপি, প্রেসিডেন্ট, তারা পর্যন্ত বলেছে যে এই যে সাপোর্ট, এটা ভোলার নয়। দেন হেলথ ডিপ্লোমেসি, আমরা জানি আমাদের মেডিসিনের হাব হচ্ছে ইন্ডিয়া। তো হেলথ ডিপ্লোমেসি যেমন ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে আমরা কোভিডের সময় থেকে কিন্তু হেল্প করেছি। কোভিডে যেমন ভ্যাকসিন প্রোভাইড করেছি, যখন কোনো ডেভেলপ কান্ট্রি এইসব দেশদেরকে ভ্যাকসিন দিচ্ছিল না, তখন কিন্তু ইন্ডিয়াই হেল্প করেছিল। এবং তার সাথে সাথে যত মেডিসিন, ওষুধ হয়, এবং আমাদের জানি আমাদের ওষুধ খুবই সস্তা, কম দামে, সে জেনেরিক ওষুধ কিন্তু আমরা সেসব দেশে সাপ্লাই দিই। এবং রিসেন্টলি তো ওয়াটার পর্যন্ত মালদ্বীপসে পাঠানো হয়েছে, যখন ওয়াটার ক্রাইসিস দেখা দিয়েছিল মালদ্বীপসে। দেন সিভিলাইজেশন, কালচারাল সফট পাওয়ার, দেখো শুধু ইকোনমিক ইনফ্রা সিকিউরিটি দিয়েই একমাত্র সম্পর্ক বজায় থাকে না, কিছু কালচারেরও থাকা দরকার। যেমন কি, আমার পাশের যদি প্রতিবেশী সামথিং, আমি কাউকে ডিফারেন্সিয়েট করছি না, বাট যদি বাঙালি থাকে, তুমি যদি বাঙালি হও, বা কেউ যদি নন বেঙ্গলি, তার সাথে নন বেঙ্গলি থাকে, তো তার সাথে বন্ডিং অটোমেটিক ক্রিয়েট হয়, নাকি অন্য কোনো দেশের বা অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো ভাষার মানুষ থাকে। বোঝা গেল কি? মানে এটা এটা একদমই নয় যে একজন আ একজন অন্য ভাষার মানুষ অন্য ভাষার মানুষের সাথে সম্পর্ক, বন্ডিং তৈরি হয় না, এটা একদমই নয়। কিন্তু আমি বলতে চাইছি, যখন আমরা বাইরে যাই, ঠিক আছে? যখন আমরা লন্ডনে যাই, তখন আমরা অন্য কোনো, যখন আমরা নিজের ভাষার মানুষদেরকে পাই বা নিজের দেশের মানুষকে পাই, তখন কিন্তু আমরা খুবই আনইজের বোধ করি। সেম অ্যাজ কালচার কিন্তু বন্ড ক্রিয়েট করে। যখন আমরাও দেখি আমাদেরও রিচুয়ালস এর পদ্ধতি সেম, তাদের রিচুয়ালস পদ্ধতি সেম, তখন কিন্তু একটা অটোমেটিক বন্ডিং ক্রিয়েট হয়। তো এটা বলছে শেয়ার হেরিটেজ। যেমন বুদ্ধিস্ট সার্কিট। কারা, কারা বুদ্ধিস্ট সার্কিটে রয়েছে? নেপাল, ভুটান। শ্রীলঙ্কাও কিন্তু বুদ্ধিজমের অনেক প্রভাব রয়েছে। দেন রামায়ণা সার্কিটে কে রয়েছে? শ্রীলঙ্কা। তো এই যে শেয়ার্ড হেরিটেজ,
তার ফলে কিন্তু একটা কালচারাল বন্ড ক্রিয়েট হচ্ছে। আমরা জানি থাইল্যান্ড থেকে, শ্রীলঙ্কা থেকে, বিশেষ করে সাউথ এশিয়ান নেশনের দেশগুলো থেকে কিন্তু তারা বুদ্ধিস্ট সার্কিটে কিন্তু তারা আসে। ঠিক আছে? তারা বুদ্ধিস্ট সার্কিটে মানে বুদ্ধিজমে যে বুদ্ধিস্ট সার্কিট হচ্ছে কি বুদ্ধিজমের যে মেইন পয়েন্টগুলো আছে সেগুলোকে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করা। তার ফলে কি কেউ যদি বুদ্ধিস্ট সার্কিট ঘুরতে আসে তারা একভাবে একটা প্রসপেক্ট পায় এবং একভাবে তারা সেই জার্নিটা করতে পারে। সেইভাবে রেল কানেক্টিভিটি থাকে এবং ইনফ্রা ডেভেলপমেন্টও থাকে। পিপল টু পিপল এক্সচেঞ্জ যেমন নাকি আমরা স্কলারশিপ প্রোভাইড করি। ঠিক আছে? যেমন মানে এটা তোমরা জানো কিনা আমি জানি না। তাহলে একটা এক্সট্রা ইনফরমেশন যেটা শ্রীলঙ্কার যে ব্যা বর্তমান যে প্রধানমন্ত্রী, সেও কিন্তু ইন্ডিয়াতে এসে স্টাডি করেছিল। যতটা আমি যদি খুব ভুল না হয়, সে বেনারস হিন্দু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তো সেও কিন্তু স্কলারশিপ এসে পড়েছিল। তাহলে এখন সে যখন ওখানকার প্রধানমন্ত্রী, তখন কিন্তু কি হবে কি একটা ভারতের সাথে সফট বন্ডিং কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সে কিন্তু ভারতকে সেই খারাপভাবে বা অ্যাজ এ অ্যাডভার্স নেশন হিসাবে দেখবে না। কারণ সে অলরেডি ভারতের সাথে কাজ করাতে, ভারতের সম্পর্কে সে ওয়াকিবহাল। বোঝা গেল? এবার দেখি রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট দেখা দিয়েছে, যেগুলো থেকে কিন্তু এই নিউজটা ক্রিয়েট হচ্ছে। এরকম ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ট্রানজিশনস। আমি শুরুতেই যেটা বলেছিলাম, সেটা কি একবার মনে করলে দেখা যাবে আমি শুরুতেই বলেছিলাম যে নেপাল, বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা এখানে কি হয়েছে কি মাস প্রোটেস্ট হয়েছে। আর নেপাল আর বাংলাদেশে তো ইউথ লেড প্রোটেস্টের দ্বারা সরকারই চেঞ্জ হয়ে গেছে এবং ইলেকশন এসছে। সেখানে কিন্তু নতুন সরকার তৈরি হয়েছে এবং নেপালে তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট পার্টির থেকে ডিফারেন্ট নেতা ক্রিয়েট হয়েছে। যেটা বলছে যে জেনজির নেতা। তো এইটা কিন্তু দুটো ঘটনা কিন্তু ২-৩ টে ঘটনা কিন্তু ভারতের আশেপাশে ঘটেছে। এর ফলে একটা জিনিস তৈরি হচ্ছে যে ভারত আগে যে প্যালেস ডিপ্লোমেসি হতো, প্যালেস ডিপ্লোমেসির মতো কোনো একটা লিডারকে ফোকাস করেই সেই দেশের সাথে আমাদের কানেক্টিভিটি কোঅপারেশনস তৈরি হতো, বন্ডিং তৈরি হতো। যেমন এক্সাম্পলস যদি নিই, শেখ হাসিনা। হাসিনা মানে ইন্ডিয়া, ইন্ডিয়া মানে হাসিনা। এই একটা যে ক্রিয়েট হয়েছিল তার ফলে কি হয়েছে যে হাসিনার উপরে যে অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, তাদের যে সরকার বিরোধী যে বাংলাদেশের মানুষ রয়েছে, তারা কিন্তু অটোমেটিক ইন্ডিয়ার বিরোধী হয়ে যাচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত ছিল না। তো সেইটাই বলছি যে প্যালেস ডিপ্লোমেসি থেকে ওই একটা রাজা কেন্দ্রিক বা একটা নেতা কেন্দ্রিক ডিপ্লোমেসি থেকে আমাদেরকে পিপল সাথে কানেক্ট করতে হবে। বোঝা গেল? যে যে আমাদের টোটাল পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে ওই দেশে অন্যান্য পার্টিদের সাথেও কিন্তু সেম কমিউনিকেশন বজায় রাখতে হবে। ওয়েস্ট এশিয়া স্পিল ওভার। আমরা জানি ওয়েস্ট এশিয়াতে এখন ওয়ার চলছে, কনফ্লিক্ট চলছে। ইউএসএ, ইরান, ইসরায়েল। এর ফলে কি হচ্ছে কি ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে। আমাদের ওয়েল ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস সবথেকে বড় জিনিস। এই এনার্জি ক্রাইসিস কিন্তু ক্রিয়েট হচ্ছে। এটাও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কানেক্টিভিটি ইস্যু, আইম্যাক করিডোর পুরো বন্ধ হয়ে পড়ে রয়েছে। দেন ক্লাইমেট অ্যান্ড হেলথ ডিপ্লোমেসি। কি হচ্ছে কি এখন আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে যে কান্ট্রিগুলো রয়েছে, একবার যদি আমি ফটোটা দেখাতে পারি পিকচারটা, তাহলে এই যে এখানে যে ছোট ছোট কান্ট্রিগুলো রয়েছে সেশেলস, কলম্বো, মালদ্বীপ, এরা কিন্তু খুবই তারা একটা ডিজাস্টারের সম্মুখীন রয়েছে। কারণ জলস্তর বাড়ছে। বাড়লে কি হবে কি বলছে মালদ্বীপসের তো আধা মালদ্বীপই ডুবে যাবে যদি এইভাবে জলস্তর বাড়তে থাকে। তো এই যে ডিজাস্টার রিলিফের ক্ষেত্রে কিন্তু ভারতই কিন্তু প্রধান। সেক্ষেত্রে সেটাই বলেছে যে ক্লাইমেট হেলথ ডিপ্লোমেসি। অ্যান্ড দেন দেখে নিই এবার চ্যালেঞ্জেস কী, কী আছে। রিসেন্ট ডেভেলপমেন্টস আমরা দেখে নিলাম। এইবার দেখব যে কী, কী চ্যালেঞ্জেস এই ইন্ডিয়া আর নেইবারহুড পলিসিতে রয়েছে। ফার্স্ট হচ্ছে এনার্জি সিকিউরিটি। একদম এনার্জি সিকিউরিটি কেন? কারণ আমরা যদি দেখি আমাদের আশেপাশের নেইবাররা কিন্তু আমাদের থেকেই ডিজেল, পেট্রোল, তাদের মোস্ট অফ দ্য ডিজেল, পেট্রোল কিন্তু আমাদের থেকেই আসে। কাচ্চা তেল তো আসেই, তার সাথে রিফাইন্ড প্রোডাক্টও কিন্তু আমাদের থেকে যায়। এর ফলে কি হয়েছে যদি ভারতেরই সেগুলোকে ইম্পোর্ট করতে অসুবিধা হয়, তাহলে কি হবে কি তাদেরকে পৌঁছানোতেও প্রবলেম হয়ে যাবে। তো একটা কিন্তু টোটাল chaos ক্রিয়েট হয়ে যায় এই স্ট্রেট অফ হরমুজ ব্লকের জন্য। আমরা জানি স্ট্রেট অফ হরমুজ এর আগের ভিডিওতে কিন্তু ওয়েস্ট এশিয়া নিয়ে যখন করিয়েছিলাম টোটাল ক্লিয়ার হয়ে গেছে এবং ইউএসএ ইরান ওয়ার নিয়ে যে ভিডিওটা রয়েছে সেটাতেও কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ কিন্তু আমরা ক্লিয়ার করেছি। ডায়াসপোরা ভালনারেবিলিটি আমরা জানি 25 মিলিয়ন পিপল, একটা দুটো না, 1 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। আর এখানটা হচ্ছে বলছে 25 মিলিয়ন। বোঝা গেল? এত মানুষ কিন্তু বাইরে থাকে। ২.৫ কোটির উপরে মানুষ আমাদের সাউথ এশিয়ার মানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সব নিয়ে এইসব দেশে কিন্তু ২.৫ কোটি মানুষ ওই ওয়েস্ট এশিয়াতে থাকে। এর ফলে কি হচ্ছে কি মানুষের তো লাইফ রিস্ক রয়েছে। তার ফলে যে রেমিটেন্স তারা যে ইনকাম করে এখানে পাঠাতো তার ফলে কিন্তু আমাদের অনেক ইকোনমি আমাদের $120 বিলিয়ন তারা পাঠায়। রেমিটেন্স আসে আমাদের মানে সবার মিলিয়ে। তো সেটা কিন্তু আমাদের খুবই একটা ইকোনমিক ক্রাইসিসও ক্রিয়েট হবে এইসব দেশগুলো বিশেষ করে।
মেরিটাইম নেট সিকিউরিটি কারণ আমরা জানি যে এখন ইন্ডিয়ান নেভি স্ট্রেট অফ হরমুজে কি করছে, এসকর্ট দিয়ে দিয়ে কিন্তু সেই গ্যাসবাহী যে কন্টেনারগুলো মানে জাহাজগুলোকে কিন্তু নিয়ে আসছে, তেলবাহী জাহাজগুলোকে নিয়ে আসছে। তো এটা কিছু অপারেশন সংকল্পের আন্ডারে। তো এর ফলে কি হবে কি, যদি ভারত যদি এই সিকিউরিটি প্রোভাইড করে, ইন্ডিয়ান নেভি যদি এই সিকিউরিটি প্রোভাইড করে, যে জিনিস মানে অয়েল আর গ্যাসের প্রবলেম সলভ করতে পারে, তো এটাই তো আমরা নেট সিকিউরিটি প্রোভাইডার না? তাহলে কি তারা প্রবলেম ফেস করতে হলো না? যে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, যে সিকিউরিটি ল্যাপস ক্রিয়েট হয়েছিল, তাদের তো অত শক্তি নেই যারা স্ট্রেট অফ হরমুজে নৌবাহিনী পাঠিয়ে ওখান থেকে যুদ্ধের মাঝখান থেকে জাহাজ নিয়ে আসতে পারবে। এটা ইন্ডিয়ান নেভি করতে পারে। তাই কি বলতে চাইছে যে আমরা নেট সিকিউরিটি প্রোভাইডার। দেন ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং, তার মানে কি যে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা এদের সাথে একটা ব্যালেন্সিং ক্রিয়েট করা হচ্ছে, যেখানটার থেকে কি হচ্ছে কি, যে প্রবলেমটা হচ্ছে কি, এই যে ছোট ছোট দেশগুলো এরা ইরানকে সাপোর্ট করে দিয়েছে, বাট ইন্ডিয়া একটা ব্যালেন্স করে চলছে। এর ফলে একটা জিনিস তৈরি হচ্ছে যে ইন্ডিয়া এই ইউএসএ ইসরায়েলের অ্যাক্সেসটাকে সাপোর্ট করছে, নাকি যে ভিকটিম, ইরান তো এখানে ভিকটিমকে সাপোর্ট করছে। তো এই একটা ব্যালেন্সিংয়ে কিন্তু চ্যালেঞ্জেস ক্রিয়েট হচ্ছে। কানেক্টিভিটি ডিসরাপশন কি আছে দেখো, আইমেক করিডোর হওয়ার কথা ছিল, আইএনএসটিসি, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এগুলো কিন্তু সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর ফলে কি হচ্ছে, ইউরোপের সাথে যে ডিরেক্ট কানেক্টিভিটি, তারপরে ট্রেড উইথ রাশিয়া, ট্রেড উইথ গালফ নেশন, এগুলো কিন্তু পুরো বন্ধ হয়ে রয়েছে। এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জেস। নেইবারহুড পলিসি না, চায়না কিন্তু তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, কিং অফ পালস, এইসব ইনিশিয়েটিভের মাধ্যমে কিন্তু ভারতকে ঘিরেই চলেছে। আমাদের বেশিরভাগ প্রতিবেশী নেশনের কিন্তু দেশে কিন্তু তার কিন্তু বিমান ঘাঁটি বা নৌঘাঁটি কিন্তু তৈরি করে সে ফেলেছে। এটা একটা খুবই বড় চ্যালেঞ্জ। দেন আফগানিস্তান পাক রেডিকালাইজেশন। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে আমরা জানি খুব যুদ্ধ চলছে, এবং কালকে পাকিস্তান কি করেছে, পাকিস্তান একটা 1000 বা 2000 বেডের একটা হসপিটালকে, মানে এত বড় হসপিটালকে তারা বোম ফেলেছে, এবং তার ফলে 400 জন, এখনই বলা হচ্ছে যে 400 জন মানুষ তো মারাই গেছে, 250 জন জখম হয়েছে। তো এর ফলে কি হচ্ছে কি, একটা যে রিজিয়নের মধ্যে যে একটা রেডিকালাইজেশন ক্রিয়েট হচ্ছে, যে একটা অস্থিরতা ক্রিয়েট হচ্ছে, এর ফল কিন্তু ইন্ডিয়ার উপরে পড়বে। তো তার ফলে কি হবে কি, ইন্ডিয়া নিজেই সিকিউরিটি নিজেকে করতে পারবে না, নেট সিকিউরিটি প্রোভাইডার হবে কি করে? এই মেরিটাইম নেট সিকিউরিটি প্রোভাইডারও তাই। আমাদের এখন অপারেশন সংকল্প করে করে যে জিনিসগুলোকে প্রোটেকশন দিতে হচ্ছে, কিন্তু কতক্ষণ? আমাদের নিজের জাহাজই অ্যাটাকড হয়েছে। আমাদের রিজিয়নের উপরে আইএনএস দেনার উপরে, আইএনএস যেটা হচ্ছে ইরানের নৌকা জাহাজ, তার উপরে অ্যাটাক হয়েছে। তো এখানে কোশ্চেন উঠছে যে আমাদের কি তাহলে আমরা নেট সিকিউরিটি প্রোভাইডার আল্টিমেটলি? তো এবার দেখে নিই ওয়ে ফরওয়ার্ড আমরা কি কি করতে পারি, কি কি আমাদের করা উচিত। দেখো, পিপল ডিপ্লোমেসি করতে হবে। কোনো এক নেতাকে টার্গেট করে, ওই হাসিনা বা কোনো একটা নেতাকে টার্গেট করে সাপোর্ট করে কিন্তু চলবে না। পিপল পিপল কানেক্ট করতে হবে। তারপরে কি বলছে যে আউট ইমপ্লিমেন্ট, ডোন্ট আউট আর্গিউ। তার মানে এখানে বলতে চাইছে যে লাইন্স অফ ক্রেডিট আমরা যে প্রজেক্টগুলো চালাই আশেপাশে দেশে, মেইন ফ্লজ হচ্ছে সেই প্রজেক্টগুলো ডিলে হওয়া। তো এখানে বলা হচ্ছে যে লাইন্স অফ ক্রেডিটগুলোকে কাজে লাগিয়ে দ্রুততার সাথে সেই প্রজেক্টগুলো কমপ্লিট করা। তার ফলে কী হবে কি, পিপল ট্রাস্ট বিল্ড হবে। পিপল ট্রাস্ট বিল্ড হলে তাহলে এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনগুলো যে মালদ্বীপসে দেখা গেছিলো, বাংলাদেশে দেখা গেছিলো, সেগুলো কিন্তু হবে না। এক্সপোর্টিং ইন্ডিয়া স্ট্যাক কি, যে আমাদের যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে, যেমন ইউপিআই আছে, তারপরে রুপে আছে, ওয়ান নেশন, ওএনডিসি রয়েছে, যে পোর্টাল যেটা হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট বাইরেও যে একটা পোর্টাল বানানো, এই পোর্টাল এইগুলোকে নেইবারহুডে শেয়ার করতে হবে। তার ফলে কি হবে কি, প্রথম কথা তো আমাদের যে ডিজিটাল যে ইকুইপমেন্টগুলো রয়েছে, ডিজিটাল প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো তো বিস্তার পাবে, ইনফ্লুয়েন্স বাড়বে। সেই সব দেশও কিন্তু ডিজিটালি খুবই ইমপ্রুভ করবে। ফার্স্ট রেসপন্ডার, আমাদের যে রিজিওনাল ডিজাস্টার আর হেলথ মেকানিজম, এগুলোকে কিন্তু আরও মজবুত করতে হবে, যাতে আমরা তাদের কোনো প্রবলেমে বা ডিজাস্টারের ক্ষেত্রে ফার্স্ট রেসপন্ডার এবং কুইক রেসপন্স করতে পারি। ডিকপলিং ডোমেস্টিক রেগুলেটরি, তার মানে বলছে আমাদের দেশে কিছু কিছু আমরা পলিটিক্যাল ডিসিশন নিচ্ছি, যেমন সিএ নিচ্ছি, এসআইআর করছি, এনআরসি হচ্ছে, তখন কিন্তু সেই সব দেশে দেখা গেল রাইটস হচ্ছে, তাদের সাথে প্রোটেস্ট হচ্ছে, এবং দেশের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। এইটা যেন না হয়, এমনভাবে জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে যাতে আমাদের দেশের বা তাদের দেশের পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য দুটো দেশের যেন সম্পর্ক খারাপ না হয়। মেরিটাইম কালেকটিভ সিকিউরিটি,
আমরা জানি মেরিটাইম কালেক্টিভ সিকিউরিটির জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ অ্যান্ড সাগার ইনিশিয়েটিভ। এই দুটির মাধ্যমে আমরা কি করি কি রিজিয়নে যে সিকিউরিটি এটা প্রোভাইড করে থাকি। তো এইটাকে বলছে আরো স্ট্রেংথেন করতে। দেন কনক্লুশনে দেখে নেবো একটা সুন্দর কনক্লুশন যেটা কিনা আমরা একদম এক্সাম ফরম্যাটে লিখতে পারবো। দেখো ইন্ডিয়া মাস্ট evolve into a strategic anchor leveraging digital public infrastructure asymmetric concessions to foster a resilient integrated subcontinent that withstand external shocks while securing its status of net security provider. আমরা আমাদের যে বেস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো তাদেরকে দেব এবং তার সাথে সাথেও আমরা হয়ে উঠবো কি হয়ে উঠবো যে নেট সিকিউরিটি প্রোভাইডার এই দেশগুলো যাতে অন্যভাবে প্রবলেম না হয়। এর সাথে সাথে আমরা দেখে নেবো যে আমাদের সেম নোটস কিন্তু আমরা বেঙ্গলিতেও রয়েছে। আচ্ছা এখানে দেখো আমি ইংলিশে কিন্তু কোশ্চেনটা রেখেছি, এটা এখন আর বেঙ্গলি দিচ্ছি না, কারণ কোশ্চেন ইউপিসিতে কোশ্চেন কিন্তু বেঙ্গলি আর হিন্দিতেই পাওয়া যায়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না। কিন্তু লেখা ওই 22টা ল্যাঙ্গুয়েজে যে 22টা ল্যাঙ্গুয়েজ শিডিউলে রয়েছে সেই 22টা ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা যায়, তার মধ্যে বেঙ্গলি। তো বেঙ্গলিতে লিখতে পারবে কিন্তু কোশ্চেন থাকবে কিন্তু ইংলিশে। সেজন্য আমি কোশ্চেনটা অ্যাজ ইট ইজ ইংলিশেই রেখেছি এবং আমাদের এই পুরো লেখাটা কিন্তু বাংলাতেও তোমরা পেয়ে যাবে। এই টোটাল দুটো যে কনটেন্ট যে বেঙ্গলি প্লাস ইংলিশ এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে দেবো। তো তোমরা এই টোটাল ডকুমেন্টসটা পড়বে। আশা করি ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরেছো। এই ডকুমেন্টসটা পড়ার পর এখানে দেখো একটা যে কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনটা অ্যাটেন্ড করার চেষ্টা করো। India's neighborhood first policy increasing being tested by evolving regional and global challenges. I already said it about it. And examine the context of recent geopolitical developments. এটা 15 ওয়ার্ডসে লিখে আমাদের ওয়েবসাইটে তোমরা পোস্ট করে দেবে, আপলোড করে দেবে এবং আমরা এটা এভালুয়েট করে দিয়ে দেবো। ঠিক আছে? এর সাথে সাথে কি আছে? প্রিলিমসের জন্য আজকের যে দ্য হিন্দু নিউজ পেপার প্রিলিমসের জন্য যে ইম্পর্টেন্ট টপিক তার সাথে এডিটোরিয়াল এক্সপ্লেন আমাদের কিন্তু ভিডিও অ্যানালাইসিস প্লাস ইংলিশ প্লাস বাংলাতে নোটস আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে দিই। তোমরা ওগুলোর থেকে পড়ে কিন্তু প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন করতে পারো। তো আশা করছি তোমাদের প্রিলিমসের প্রিপারেশন খুবই ভালো চলছে। খুব মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট স্টুডেন্ট।